প্রসারিত করে দেওয়ার জন্যে আমরা বেশ কিছু যুক্তি পেয়েছি এবং সেটার উপরই নির্ভর করা দরকার। মালিক কিছুক্ষণ আগে বলেছে যে আমরা এতক্ষণ যাবৎ কেবল বর্গা চাষ বলছি, কিন্তু বর্গা চাষ কিন্তু এখন ভাগ চাষ নেই, ভাগ চাষটা কমে যাচ্ছে। এটা যাচ্ছে স্থিরভাবে, যেটাকে ফিক্সড রেন্টিং বলি, বছর চুক্তি জমিটা নিয়ে নিয়েছে। এবং উনি কিছুক্ষণ আগে বলছিল যে যখন বছর চুক্তি অথবা অনেক ক্ষেত্রে একাধিক বছরের জন্যও চুক্তি হচ্ছে মর্টগেজ, সেটা অনেকটা নিজের জমির মতোই আর কি। সে ডিসিশনটা নিচ্ছে যে আমি কি ধরনের ফসল করব। এটার একটা বড় সুবিধা হচ্ছে যে সে বাণিজ্যিকভাবে কোন ধরনের ফসল উৎপাদন করলে অথবা কোন ধরনের হাঁস মুরগি নাকি মাছের চাষ করলে তার লাভ বেশি হবে, এই সিদ্ধান্তটা নেবার ক্ষমতাটা কিন্তু এখন তার আছে। কেন জমির মালিকের কোনো দায়িত্ব নাই এ ব্যাপারে। জমির উর্বর শক্তিও নষ্ট হবে এমন কোনো কেউ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে না। এটা আমাদের মনে রাখতে হবে। এটা একটা গুণগত পরিবর্তন বাংলাদেশের কৃষিতে ঘটে গেছে। এবং সেই ক্ষেত্রে এই ব্র্যাকের এই ঋণ কর্মসূচিটা সময়ের দিক থেকে কাকতালীয়ভাবে খুব মিশে গেছে এক সময়। যেমনি বৈচিত্র্যকরণের একটা ধারা অব্যাহত ছিল, কৃষিতে দেখা যাচ্ছে শস্য খাত থেকে শস্য বহির্ভূত খাতে প্রসার লাভ করার যে প্রযুক্তি, সেটা সম্প্রসারণ ঘটেছে এবং প্রশিক্ষণ এবং প্রযুক্তি তাও পাওয়া যাচ্ছে। এই সময় পুঁজির বড় একটা দরকার ছিল, সেই পুঁজিটা তারা নিয়ে এসছে। এখন আপনার দ্বিতীয় প্রশ্নটাতে আসছি যে তাহলে এটাকে ছড়িয়ে দেওয়া যায় কি করে। বড় একটা কাজ হয়েছে। সেই কাজটা হয়েছে যে একটা হিসেব করে দেখা গেছে যে মালিকানাধীন জমির তুলনায় ওই যে বর্গা জমি ছিল, তাতে বড় মৌসুমে এবং আমন মৌসুম মিলিয়ে খুব একটা সাদামাটা হিসাব করে দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর এই 25% জমি হচ্ছে এই বর্গা প্রথার অধীনে। তার মানে 2,25,00,000 একর জমি, তার সিকি ভাগ হচ্ছে বর্গার অধীনে। তাতে 56 লক্ষ একর জমি আমরা যদি ধরি আর কি। তো এইখানে বর্গা জমিতে যে উৎপাদন কম হতো, এটা সাদামাটা একটা হিসাব করে দেখা গেছে প্রায় 5 লক্ষ টন ধান, আমি কেবল ধানের কথাটা বলছি, প্রায় 5 লক্ষ টন ধানের উৎপাদন কম হতো কেবলমাত্র এই বর্গার জন্য। অন্য কিছু সব ঠিক থাকলে এইটা যখন থাকছে না। একদম সংক্ষেপে আমাদের 30 মিনিটে আমরা জানতে চাইবো যে এই যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি যে কৃষকের মধ্যে অনেকটা উদ্যোক্তা তৈরি হচ্ছে, সেইটি আসলে কিভাবে আরেকটু ভালো করে তৈরি করা যায়, কোনো পরামর্শ আছে কি? তো জেনারেল পরামর্শ হচ্ছে কি যে ডেভিড বক একটা কথা বলেছিল যে ইফ ইউ থিংক এডুকেশন ইজ কস্টলি ট্রাই ইগনোরেন্স। তো মূল যেটা আগ্রহ থাকবে হচ্ছে কি যে ওনারা যে গবেষণাটা করেছেন এবং ওনাদের গবেষণাটা অনেক বেশি, ওটার মধ্যে একটা নোয়ান্স আছে যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো ওনারা দেখবে যে এটা কাজে হচ্ছে এবং এটা কাজ করছে না। তো যেসব জায়গায় এটা কাজ করছে সেটাকে প্রপারলি কিভাবে এটাকে আগিয়ে নিয়ে যাওয়া যায় আর কি। ওনারা প্রাইস সিস্টেমের একটা কথা বলেছে। তার মানে হচ্ছে কি শুধু ক্রেডিট দিলে হবে না, তাদেরকে কোনো এক টাইপের হয়তো প্রাইস ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে। তো এই টাইপের ইনোভেশন, যেহেতু আজকের অনুষ্ঠান ইনোভেশন নিয়ে আর কি, এবং সেই ইনোভেশনগুলোকে যেন প্রপারলি আমরা বুঝতে পারি ভালো এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের মাধ্যমে, তো সে টাইপের মানে নলেজটা তৈরি করা। এবং সেই নলেজটাকে অবশ্যই আমাদের যে একটা খুব এক্সটেন্সিভ এগ্রিকালচার এক্সটেনশন একটা কার্যক্রম আছে বাংলাদেশে এবং অন্যান্য দেশে, ফর এক্সাম্পল আফ্রিকার কথা যদি বলি আর কি, আমাদের তো কৃষির অবস্থা প্রোডাক্টিভিটি বাড়ার দিক থেকে কিন্তু অনেক ভালো পারফরমেন্স। আফ্রিকাতে মনে করেন যে আমাদের তো অনেক পিছিয়ে আছে। এটা আমরা অবশ্যই ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। আপনাদের চারজনকেই আজ অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আশার বাংলাদেশে, স্বাগত আমাদের পরের আয়োজনে। আজ আমার সবচেয়ে বড় প্রবলেম, না গ্লোবাল ওয়ার্মিং, না